ডায়াগনোসিস অফ প্রেগনেন্সি পার্ট 1 এ আজকে আমরা ফার্স্ট ট্রাইমিস্টার অর্থাৎ প্রথম 3 মাসে আহ, যে সমস্যাগুলো হয় বা যে বিষয়গুলো জানা দরকার সেগুলোই আমরা ডিসকাশন করব। প্রথমে আমরা একটু জেনে নিই যে নর্মাল প্রেগনেন্সি জিনিসটা কি। এটা আমরা হয়তো স্বাভাবিকভাবেই নিজের নলেজ দিয়ে বুঝতে পারি। তারপর এখানে একটা ক্রাইটেরিয়া যেহেতু আছে, বৈশিষ্ট্য আছে যে এখানে একটা সিঙ্গেল বেবি ডেলিভারি হতে হবে, এই ক্রাইটেরিয়ার মধ্যে এটা হচ্ছে ব্যাপার। এবং হচ্ছে তার গুড কন্ডিশন থাকতে হবে, ম্যাটার্নাল এবং ফিটাল কোনো ধরনের কমপ্লিকেশন, কোনো ধরনের ডিজিজ কন্ডিশন থাকতে পারবে না। এবং সেটা টার্মে হতে হবে, অ্যাট টার্ম। টার্ম ইজ 37 to 42 উইকস। তাহলে এটা একটা ক্রাইটেরিয়া চলে গেল যে এক টার্ম হতে হবে। সেকেন্ড হচ্ছে ওয়েট লেস দেন, মানে মিনিমাম হচ্ছে 2.5 কিলোগ্রাম অর মোর হতে হবে। এবং নো ম্যাটার্নাল কমপ্লিকেশন, রাইট? ম্যাটার্নাল কমপ্লিকেশন হতে পারে এপিএইচ, অ্যান্টিপার্টাম হ্যামারয়েড, পোস্টপার্টাম হ্যামারয়েড, হাইপারটেনসিভ ডিসঅর্ডার, পি একলামশিয়া, একলামশিয়া, ভ্যারিকোজ ভেইন। হ্যাঁ, তো প্লাসেন্টা প্রিভিয়া, অ্যাবডাপশিয়া প্লাসেন্টা। তো এগুলো হচ্ছে কোনো ধরনের কমপ্লিকেশন কিংবা সেপসিস, পিপিরিয়াল পাইরেক্সিয়া, কোনো ধরনের কিছু থাকা যাবে না। সেটা যদি হয়, এই ক্রাইটেরিয়া গুলো যদি থাকে, 3টা ক্রাইটেরিয়া যদি থাকে, দ্য ক্রাইটেরিয়া অফ এ নর্মাল প্রেগনেন্সি আর ডেলিভারি অফ এ সিঙ্গল বেবি ইন গুড কন্ডিশন এ টার্ম বিটুইন 37 to 42 weeks with the fetal weight of 2.5 kilogram or more with no maternal complications as such as normal pregnancy is the retrospective term। এই বিষয়টা কি আমরা, এই পূর্ববর্তী বিষয়গুলোকেই আমরা বলতেছি নর্মাল প্রেগনেন্সি। এটা পরীক্ষায় মাঝে মধ্যে আসে রিটেন কোশ্চেনে, এই জন্য এটা নিয়ে আসছি। তাহলে আমরা পরে যাচ্ছি যে টাইপস অফ প্রেগনেন্সি। প্রেগনেন্সির কি কি প্রকারের হতে পারে প্রেগনেন্সি? একটা তো নর্মাল আমরা জানি যে ইউটেরাসের ভিতরে প্লাসেন্টা দিয়ে সেটা থাকে, সেটা তো হচ্ছে নর্মাল প্রেগনেন্সি, আমরা জানি এই কন্ডিশন যদি থাকে। বাট এটা ছাড়াও যদি হয়, যেমন ইন্ট্রা ইউটেরাইন প্রেগনেন্সি। ইন্ট্রা ইউটেরাইন প্রেগনেন্সি যে ফেলোপিয়ান টিউব যেটা আছে, আমরা যেটাকে বলি যে একটোপিক প্রেগনেন্সি, রাইট? সো একটোপিক প্রেগনেন্সি কিন্তু একটা ইমার্জেন্সি কন্ডিশন অবস্টেট্রিক্স এর মধ্যে, রাইট? এখানে যদি তোমার ইমপ্লান্টেশনটা হয়ে যায়, তো এটা আস্তে আস্তে কি হয়ে যায়, এটা তো যেহেতু ছোট থাকে, ন্যারো থাকে, এটা আস্তে আস্তে যখন বড় হতে থাকে তখন এই জিনিসটা ব্রাস্ট হয়ে যায়, রাপচার হয়ে যায়। ব্রাস্ট বলে না, বলে যে রাপচার হয়ে যায়, ছিঁড়ে যায়। তখন হয় রাপচার অফ একটোপিক প্রেগনেন্সি। দিস ইজ এ ভেরি মেডিকেল ইমার্জেন্সি কেস অফ দ্য অবস্টেট্রিক্স। তাহলে এটা একটা ব্যাপার চলে গেল, এটা একটা টাইপস, মানে অ্যাবনর্মাল টাইপস। আর নর্মাল তো সেটা প্রথম বলেই আসছি। তারপর হচ্ছে মোলার প্রেগনেন্সি। আমরা জানি যে মোলার প্রেগনেন্সি যেটা হয়, যে আমাদের সাইটোটপোব্লাস্ট এবং সিনসাইটিওটপোব্লাস্ট যে জিনিসটা, আমরা যখন কোরিওনিক প্লেট পড়েছিলাম, যখন কোরিওনিক মেমব্রেন পড়েছিলাম, তখন সাইটোব্লাস্ট সেগুলো দেখেছি। অর্থাৎ যদি কোনো ম্যাটার্নাল কমপ্লিকেশন না এসে, আমরা জানি হচ্ছে মা থেকে আসে হচ্ছে এক্স এক্স ক্রোমোজোম, বাবা থেকে আসে এক্স ওয়াই ক্রোমোজোম। যদি বাবা থেকে শুধু এক্স আসে এবং হচ্ছে মা থেকে কিছুই না আসে, জিরো, কিন্তু এটা হচ্ছে সেকেন্ড মাইটোসিস ডিভিশন কিন্তু হতে থাকে, এক্স থেকে আবার কিন্তু 2x হতে থাকে, রাইট? আবার কিন্তু এখানে যদিও 23 ক্রোমোজোম সংখ্যা, আবার কিন্তু 23 থেকে 46 ক্রোমোজোম সংখ্যা হয়। এই যে হচ্ছে, এর ফলে যেটা হচ্ছে যে তার যে সিনসাইটোটোপোব্লাস্ট যে জিনিসটা ছিল, এখান থেকে সাইটোটোপোব্লাস্টের দিকে হতে পারে, কিন্তু সেই জিনিসটার মধ্যে কোনো যেহেতু ম্যাটার্নাল কম্পোনেন্ট থাকে না, সেই জন্য শুধুমাত্র প্যাটার্নাল কম্পোনেন্টের জন্য এই জিনিসটাকে বলি আমরা ফলস প্রেগনেন্সি, মিথ্যা প্রেগনেন্সি। এটার আর একটা নাম হচ্ছে মোলার প্রেগনেন্সি। সো মোলার প্রেগনেন্সিও আমাদের হচ্ছে একটা হচ্ছে যে সার্জিক্যাল ডিজিজ, সার্জিক্যাল ফাইন্ডিংস করতে হবে এখানে ওষুধ দিয়ে, বা ওষুধ তো আমরা সরাসরি বলি না, বলি যে মেডিকেশন। মেডিকেশন, আরেকটা হচ্ছে মেডিটেশন, রাইট? মেডিকেশন মানে ওষুধকে আমরা সুন্দরভাবে বলি হচ্ছে মেডিকেশন, আর মেডিটেশন মানে যেটা ধ্যান মগ্ন থাকে ওইটা কি। তারপরে আসো যে হচ্ছে যে একটোপিক অর দ্য টিউবাল প্রেগনেন্সি, এটা তো বুঝতেই পারলা। তারপর হচ্ছে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেগনেন্সি। হ্যাঁ, প্রেগনেন্সিটা যদি সাপোজ কোনো কারণে যদি এটা ইউটেরাসে যদি ইমপ্লান্টেশন না হয়ে যদি অ্যাবডোমিনাল ক্যাভিটিতে যদি চলে যায়, সেটাকেও আমরা অ্যাক্টোপিক বলতে পারি। হোয়াটস দ্য মিনস অফ দ্য অ্যাক্টোপিক? অ্যাক্টোপিক্স মানে হচ্ছে যে এটা যেই জায়গায় থাকার কথা সেখানে যদি না থেকে অন্য জায়গায় চলে যায়, ডিস্টাল পার্টে চলে যায়। আমরা একটা জানি ডিস্টাল পার্ট, আর একটা হচ্ছে যে প্রক্সিমাল পার্ট, রাইট? ডিস্টাল মানে দূরে, প্রক্সিমাল মানে কাছে। তো ডিস্টাল পার্টে যদি চলে যায়, সেটা হচ্ছে অ্যাবডোমিনের ভিতরে যদি ক্যাভিটির মধ্যে চলে যায়, তাহলে সেটাকে বলি আমরা ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেগনেন্সি। তারপর আসলে সিঙ্গেল প্রেগনেন্সি, এটা একটা বেবি, এটা নর্মাল টাইপস। তারপর হচ্ছে মাল্টিপল প্রেগনেন্সি, 2n বেবি হতে পারে। তারপর হচ্ছে মনোজাইগোটিক হতে পারে। হ্যাঁ, এই মনোজাইগোটিক জিনিসটা কি, মনো মানে এক, জাইগোটিক মানে দেখতে একরকম। তোমরা দেখবে যে অনেক বেবি হয়, টুইন বেবি হয়, একই রকম দেখতে, একই রকম চেহারা, খুব খুব সামান্যই মিল থাকে। তো সেগুলো কি বলে মনোজাইগোটিক। আবার কিছু বলে ডাইজাইগোটিক বলে, যে একই সাথে দেখবা যে ছেলে মেয়ে দুইটাই হয়েছে, এক প্রেগনেন্সিতে দুইটাই হয়েছে, ছেলে ও মেয়ে হয়েছে। হ্যাঁ, এটা একটা টাইপস এর মধ্যে পড়ে। তারপর হচ্ছে লোপাস প্রেগনেন্সি, দিস ইজ দ্য ক্রিটিক্যাল কন্ডিশন।
লুপাস তোমরা এই শব্দটা পেয়েছো SLE নামে, সিস্টেমিক লুপাস ইরাইথোম্যাটোসাস। যখন আমরা প্যাথোলজিতে কি বলে ইমিউনোলজি পড়েছি, তখন একটা এক্সাম্পল ছিল সিস্টেমিক লুপাস ইরাইথোম্যাটোসাস। সাধারণত আমাদের যখন রিউমেটিক আর্থাইটিস রোগটা হয়, রিউমেটিক শব্দটা একটা ব্যাপক একটা ব্রড শব্দ মিন করে, বিকজ যখন রিউমেটিক শব্দটা বলছি তোমার সাথে সাথে ধারণা করতে হবে ইজ এফেক্টেড দ্য বোনস, ইট এফেক্টেড দ্য হার্ট, হ্যাঁ, ইট এফেক্টেড দ্য লাং, ইভেন কিডনি। তো সেই জন্য প্রেগনেন্সির সময় যদি এই অর্গানগুলো যদি আগে থেকেই এই সিস্টেমিক লুপাস ইরাইথোম্যাটোসাস অথবা অটোইমিউন ডিজিজ দিয়ে আক্রান্ত থাকে অথবা সেই সময় হয়, সেটাকে আমরা একটা লুপাস প্রেগনেন্সি বলছি। কেন? কারণ এটা আমাদের একটা খুবই থ্রেটেনিং, একটা লাইফ থ্রেটেনিং কিংবা হচ্ছে অ্যাবর্শন হয়ে যাওয়ার বা প্রেগনেন্সি টার্মিনেশন হয়ে যাওয়ার একটা চান্স থাকে। সেই জন্য এটা আমরা আলাদা একটা টাইপস এর মধ্যে ফেলেছি। আর একটা হচ্ছে হাই রিস্ক প্রেগনেন্সি। তো আমরা জানি যে হাই রিস্ক প্রেগনেন্সি কিছু ক্রাইটেরিয়া থাকে, কিছু ম্যাটারনাল ক্রাইটেরিয়া থাকে, যে এল্ডারলি গ্রাভিডা থাকে, বয়স 35-এর বেশি হওয়া যাবে না, 5 ফিটের নিচে থাকলে তারা হচ্ছে হাই রিস্ক থাকে। তারপর কিছু ব্যাড অবস্টেট্রিক্স কজ যদি থাকে, একলামশিয়া, প্রি একলামশিয়া, এপিএস, পিপিএস, হ্যাঁ, অ্যাবডাপশিয়া প্লাসেটা, সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন থাকে, হ্যাঁ, প্রিমেচুর রাপচার অফ মেমব্রেন থাকে। তো এগুলো সবগুলোই আমরা হাই রিস্কের মধ্যে পড়ি, কিছুটা আমরা কমিউনিটিতে পড়ে আসছি, এবং সামনে আমরা যখন এই টপিকস আসবে তখন আমরা আরেকটু ডিপলি পড়বো। তাহলে এইটাই হচ্ছে আমাদের টাইপস অফ প্রেগনেন্সি। তারপর আসে হচ্ছে হাউ ইডিডি ক্যালকুলেটেড। এটা খুবই সহজ একটা ব্যাপার, এবং আমরা আমাদের দরকার আছে, জিনিসটা জানা দরকার আছে যে আমরা প্রেগনেন্সিটা কিভাবে ক্যালকুলেট করব। আমরা তো আমরা বলেই ফেলি যে 10 মাস 10 দিন, 10 মাস 10 দিন আমরা আমরা বলি আর কি, কিন্তু আসলে এটা একজ্যাক্ট বইয়ের ভাষা না, বা একজ্যাক্ট ক্যালকুলেশনটা না। একজ্যাক্ট ক্যালকুলেশনটা যেটা হবে সেটা হচ্ছে 9 ক্যালেন্ডার মান্থ। ক্যালেন্ডার মান্থ বলতে আমাদের যে বাসায় যে ক্যালেন্ডার থাকে ওটাই ক্যালেন্ডার মান্থ থাকে, প্লাস 7 ডেজ, তার সাথে আরো 7 দিন যোগ করতে হবে। যোগ করে যেটা হয় সেটাই হচ্ছে তার ইডিডি। অর্থাৎ এখানে একটু এলএমপি দিয়ে একটা ব্যাপার আছে, যে লাস্ট মিনস্ট্রুয়াল পিরিয়ড। শুধু লাস্ট মিনস্ট্রুয়াল পিরিয়ড হবে না, ফার্স্ট ডে অফ লাস্ট মিনস্ট্রুয়েশন পিরিয়ড। সাপোজ ধরো হচ্ছে আজকে হচ্ছে তার 29 তারিখ, 29/8/2021, হ্যাঁ, 29 আগস্ট। তো আজকে ধরো কারো একজন মিনস্ট্রুয়েশন শুরু হয়েছে, আজকে অগাস্টে 29 তারিখ শুরু হয়েছে এবং হচ্ছে সেপ্টেম্বরের 5 তারিখ পর্যন্ত স্টে করবো। তো আমি যখন ক্যালকুলেশনটা করব তখন এই 29 তারিখ থেকে ক্যালকুলেশন করতে হবে। এটার সাথে আমি অ্যাড করবো হচ্ছে 9 ক্যালেন্ডার মান্থ প্লাস হচ্ছে 7 ডেজ। এটা ক্যালকুলেশন করে যেটা ডেটটা আসবে সেটাই হচ্ছে আমার ইডিডি, যেটাকে বলা হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। এখন তোমরা গুগলে সার্চ করলে ইডিডি ক্যালকুলেটর নামেই তুমি অনেক অ্যাপস পেয়ে যাবা, কিংবা সরাসরি অ্যাপস থেকেও পেয়ে যাবা। ওখানে শুধু ডেটটা বসাই দিবা, অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। ওই তোমাকে ক্যালেন্ডার নিয়ে হাতে ই করতে হবে না। আরেকটা পদ্ধতি হচ্ছে 10 লুনার মান্থ প্লাস 7 ডেজ, দেখি চন্দ্র মাস এখানে বলা আছে। কারণ হচ্ছে চন্দ্র মাস আমি একটু বেশি হয়, হ্যাঁ, আমরা এই জিনিসটা জানি যে চাঁদ একটা হচ্ছে ক্যালেন্ডার দুই ভাবে হয়, একটা হচ্ছে যেমন আরবি যে মাসগুলো হয়, হ্যাঁ, মহররম, জামাদিউল আউয়াল, রবিউল সানি, এগুলো কিন্তু আরবি কিন্তু চাঁদের হিসাবে কিন্তু ডে নাইট কিন্তু ক্যালকুলেট করা হয়। আর ইংলিশ যেটা হয় সেটা হচ্ছে যে সান, যেটা সূর্যের অনুপাতে হয়, জুপিটার, হ্যাঁ, জুপিটার যে দেবতা সেইভাবে হয়। এটা একটা ব্যাপার। একটা সহজ ক্যালকুলেশন হচ্ছে 280 ডেজ অর 40 উইকস ফ্রম এলএমপি। লাস্ট মিনস্ট্রুয়েশন পিরিয়ড যখন থাকবে তখন অবশ্যই তোমাকে বলতে হবে যে ফার্স্ট ডে অফ দ্য লাস্ট মিনস্ট্রুয়েশন পিরিয়ড। ওকে, তাহলে তোমরা এইভাবেই ইডিডিটা ক্যালকুলেশন করে দিবা। পরীক্ষায় আসতে এটাই তিনটাই লিখে দিবা। আর চেম্বারে যদি আসে তখন তোমরা গুগলে সার্চ করে ক্যালকুলেটর নামিয়ে ওখান থেকে তোমরা ওখানে ওয়েবসাইট থেকে তোমরা তৈরি করে দিয়ে দিবা। এখন একটা কোশ্চেন হতে পারে যে যে প্রবলেমটা হয় যে এলএমপিটা অনেকে ভুলে যায়, তার লাস্ট মিনস্ট্রুয়েশন পিরিয়ডটা কবে হয়েছে সেটা সে ভুলে যায়, যে কয় তারিখে হয়েছে সেটা একজ্যাক্ট সে বলতে পারে না, এবং এটা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায়। তখন এখানে আরেকটা কথা বলা দিয়ে দরকার যে এটা তাদের জন্যই প্রযোজ্য যাদের হচ্ছে রেগুলার মিনস্ট্রুয়াল সাইকেল থাকে। রেগুলার মিনস্ট্রুয়েশন সাইকেল মিন যাদের 21 থেকে 25 ডেজ এর মধ্যে যাদের মিনস্ট্রুয়েশনটা হয় তাদেরকে আমরা বলবো যে রেগুলার মিনস্ট্রুয়েশন সাইকেল। এর কমে যদি হয় হবে না, আর বেশি যদি হয় সেটাও হবে না, দুইটাই আপনার। এটার ভিতরে যদি হয় তাহলে আমরা সেটাকে বলতে পারি যে রেগুলার মেনস্ট্রুয়েশন সাইকেল। তো রেগুলার মেনস্ট্রুয়েশন সাইকেলদের ওমেন্সদের এইভাবে ক্যালকুলেট করা হয়। এটা একটা ব্যাপার। এখন অনেক সময় বললাম যে এটা ভুলে যায়, তখন আমরা কি করব? বিশেষ করে এটা একটু যারা একটু কান্ট্রি সাইড আছে সেখানে তোমরা এরকম ভাবে দেখবা যে ওনারা হচ্ছে ভালো বলতে পারে না, তখন তোমাদের ক্লু দিতে হয় যে আহ ঈদের আগে, ঈদের পরে, কিংবা বন্যা হয়েছে কিনা বা দুর্যোগ হয়েছে কিনা, মানে কাছাকাছি কোনো ঐতিহাসিক ঘটনা তাকে মনে করে দিতে হয়, যাতে করে সে সেটার সাথে মনে রেখে তাল মিলিয়ে যাতে সে এটা স্মরণ করতে পারবে, কাছাকাছি নিয়ে আসতে পারে। এখন এই ডেটটা আমরা একজ্যাক্ট আমরা আসলে এইভাবে ক্যালকুলেশন করাতাম সো মাচ ডিফিকাল্ট, সেই জন্য আমরা এখন আধুনিক পদ্ধতি
ইউএসজি আলট্রাসোনোগ্রাফি করে আমরা একদম মোটামুটি কাছাকাছি ওখানে যেতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসেন্ট বা অ্যানালগ পদ্ধতি, আমাদেরকে আপাতত এইটুকু জানতেই হবে। তারপরে আসো যে ডিউরেশন অফ দ্য নর্মাল প্রেগনেন্সি পিরিয়ড। এই ডিউরেশনটা আমরা কেন ভাগ করেছি, কারণ আমরা সাপোজ যদি একটা দেশের নাম বলি, তাহলে যেমন বাংলাদেশ, যেমন কোথায় থাকো, আমি বাংলাদেশে থাকি, তাহলে আমাকে খুঁজে বের করা কঠিন। কিন্তু আমি যদি বলে দিই আমি বাংলাদেশের ভিতরে এমন একটা জেলার ভিতরে থাকি, আমার হচ্ছে সিটি কর্পোরেশন এটা, তাহলে আমাকে খুঁজে বের করা সহজ। তো আমরা এই 3টা ট্রাইমেস্টার বিভক্ত করেছি, তার যে সমস্যা, তার সমস্যা কি কি হতে পারে, কোন কোন সময় সমস্যা কি কি হতে পারে, তার জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি সেই সময়, এটা আমাদের জন্য বোঝার জন্য এই জিনিসটাকে আমরা 3টা ট্রাইমেস্টার বিভক্ত করেছি। এবং আমরা দেখেছি বলতে যারা বই লিখেছেন কিংবা অফিসিয়ান তারা সেগুলো অবজারভেশন করেছেন যে এক এক ট্রাইমেস্টারের ক্ষেত্রে এক এক রকমের সিমটম আসে, এক এক রকমের প্রবলেম কিংবা কমপ্লিকেশন অর্থাৎ জটিলতা আসে। তো সেই জন্য 3টা ট্রাইমেস্টার বিভক্ত করার ফলে এই জিনিসটা আমাদের জন্য বোঝা এবং হচ্ছে সেই অনুযায়ী প্রটোকল নেওয়াটা সহজ। তাহলে এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে ফার্স্ট ট্রাইমেস্টার হচ্ছে ফার্স্ট টু 12 উইকস পর্যন্ত। আমরা অবশ্যই সবসময় এখানে উইকস দিয়ে বলবো, প্রেগনেন্সি যখনই ক্যালকুলেশন হবে তখন উইকস দিয়ে হবে, মাস দিয়ে কিন্তু হবে না। সেকেন্ড ট্রাইমেস্টার হচ্ছে 13 to 28 উইকস অফ দ্য প্রেগনেন্সি, এবং 28 উইকস এর পরে যদি চলে যায় তাহলে এটাকে বলি আমরা ভায়াবল প্রেগনেন্সি। একটা শব্দ বলছি, একটা হচ্ছে ভায়াবল প্রেগনেন্সি, হ্যাঁ, VIABLE, ভায়াবল। সো হোয়াটস দ্য মিন অফ দ্য ভায়াবল? ভায়াবল মানে হচ্ছে টেকসই, রাইট? টেকসই মানে তুমি 28 সপ্তাহের পরে যদি চলে যাই, এটা যদি সাপোজ কোনো কারণে যদি আমাদেরকে ডেলিভারি করাতে হয়, সেটা সিজারিয়ান সেকশন করাতে হয় বা প্রেগনেন্সি টার্মিনেশন করানো প্রয়োজন হয়, তাহলে সেটা করা যেতে পারে, করা হতে পারে। কিন্তু আমাদের দেশে যেহেতু নিউনেটাল যে কেয়ারটা অতটা বেশি আধুনিক না, আধুনিক হয়তো কিছু কিছু জায়গায় হয়েছে। তোমরা দেখবা যে অনেক সময় প্রিম্যাচিউর বেবি হয়, তাদেরকে বলে যে ইনকিউবেটরের ভিতরে রাখতে হবে, হ্যাঁ, ইনকিউবেটরে রাখা হচ্ছে, বলে যে কাচের ঘর থাকে, সেখানে আর্টিফিশিয়াল ভাবে অক্সিজেন সাপ্লাই করা হয়, সেখানে রাখা হয়। তাহলে 28 সপ্তাহের আগে যদি হয় তাহলে এটাকে বলতে হবে মিসক্যারেজ, রাইট? মিসক্যারেজ মানে জিনিসটা কি, যে আর প্রেগনেন্সিটা এটা কন্টিনিউয়াস হলো না, এটা নষ্ট হয়ে গেল। সো 28 উইকস পর্যন্ত আমাদের দেশের পরিপ্রেক্ষিতে হচ্ছে ভায়াবল এজ। বাট ইন দ্য ওয়েস্টার্ন কান্ট্রি তাদের যেহেতু এই নিউনেটাল কেয়ারটা যেহেতু অনেক বেশি পরিমাণ সমৃদ্ধ এবং আধুনিক, তারা হিসেব করে 22 উইকস। 22 উইকস এর পরে তারা ওইটা ম্যানেজ করতে পারে, কিন্তু আমাদের দেশে 28 উইকস। তাহলে ভায়াবল এজ যদি জিজ্ঞেস করে তাহলে বলতে হবে 30 to 28 এর মধ্যে, এটা হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার। আর 28 উইকস এর পরে যদি চলে যায় তাহলে এটা বলতে হবে ভায়াবল এজ। এই ভায়াবল এজ দিয়ে আমরা ক্যালকুলেট করি হচ্ছে মিসক্যারেজ। অ্যাবর্শন আর এখন বলবো না, কারণ অ্যাবর্শনটা আমরা আর এখন বলি না। অ্যাবর্শনটাকে আমরা একসাথে মিলিয়ে এখন আমরা মিসক্যারেজ বলি। মিসক্যারেজের মধ্যে দুইটা টার্ম আছে আমরা জানি। স্পন্টেনিয়াস অ্যাবর্শনের কয়েকটা ভাগ আছে, ইনহিবিটেবল, থ্রেটেন, সেপটিভ, সেগুলো আছে। মিসড অ্যাবর্শন সেগুলো বলি আমরা, ক্রিমিনাল অ্যাবর্শন বলি, সবকিছুই আমরা এখন মিসক্যারেজের মধ্যে আমরা বলি, এখন আর অ্যাবর্শনটা বলি না। বইয়ে আছে, সমস্যা নেই, কিন্তু আমরা বলার সময় বলি না। থার্ড ট্রাইমেস্টার হচ্ছে 29 to 40 উইকস অফ দ্য প্রেগনেন্সি, কিন্তু আমরা জানি যে 37 to 42 উইকস এটা টার্ম, সেটা টার্মের হিসেবে ঠিক আছে, কিন্তু আমরা যখন ট্রাইমেস্টার ভাগ করব তখন আমরা 3 মাস করেই কিন্তু ভাগ করবো। এবং তুমি দেখো যে 12 সপ্তাহে কিন্তু 3 মাস হয়, 4 সপ্তাহে 1 মাস হয়, তাহলে 8 সপ্তাহে 2 মাস, 12 সপ্তাহে 3 মাস। তাহলে এই যে এক টার্ম এবং এই হিসাবটা আমাদেরকে জানতে হবে, বিকজ মিনিমাম তোমাকে 3টা সেকশনে তোমাকে 3টা ইউএসজি করতেই হবে, তাতে করে তুমি বাচ্চাটা গ্রোথ ঠিক আছে কিনা, বা এই যেটা যে দেখলা যে মিসক্যারেজ হয়ে গেছে কিনা সেটা তুমি ধরতে পারলা, কিংবা এখানে ভায়াবল এজ আসার পরে তুমি বাচ্চাটার ফিটাল অ্যানোমালি আছে কিনা। আমরা কিছু কিছু শব্দ বলি যেগুলো হচ্ছে একটু আলাদা শব্দ, অবস্টেট্রিক্সের জন্য নির্দিষ্ট থাকে, যেমন অ্যানোমালি। আমরা কিন্তু চাইলে এটা অ্যাবনরমালিটিস বলতে পারতাম, যে ফিটাল অ্যাবনরমালিটিস, তাহলে তোমরা বুঝতে পারতা যে হ্যাঁ এখানে এখানে কিছু বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টাল অ্যাবনরমাল, কিন্তু আমরা অ্যানোমালি বলতেছি, এবং তোমাদেরকেও অ্যানোমালি বলতে হবে পরীক্ষার হলে বা জিজ্ঞেস করলে, কারণ এগুলো কিছু কিছু একটা ইউনিক ব্যাপার থাকে, রাইট? সবকিছু একটা ভাষা থাকে, এরকম অবস্টেট্রিক্স এর কিছু এরকম ভাষা আছে। ফিটাল অ্যানোমালি চলে গেল, তারপর 29 to 40 উইকস অফ প্রেগনেন্সি, সেখানে আমরা ইউএসজি করে বাচ্চাটার এঙ্গেজমেন্ট ঠিক মতো হয়েছে কিনা, রাইট? এঙ্গেজমেন্ট মিনস যে আমাদের পেলভিক ফ্লোর আছে, এখানে যে হিপ বোন তোমরা এখানে জানো পেলভিস থাকে, সেখানে ঠিক মতো ডিসেন্ড করছে কিনা। ডিসেন্ট মানে হচ্ছে সেখানে বসছি কিনা ঠিক মতো, রাইট? এটাকে বলি আমরা এঙ্গেজমেন্ট হয়েছে কিনা ঠিক মতো। অথবা বাচ্চাটা কি ব্রিজ প্রেজেন্টেশন কিনা, হ্যাঁ, ব্রিজ আমরা জানি সবসময় তার ক্যাপুট যেটা থাকে, হ্যাঁ, ক্যাপুট মানে হচ্ছে মাথা, এটাকে আমরা বলতে পারি যে সেফালিক, ক্যাফালিক বলতে পারি, বা সেফালিক বলতে পারো, ক্যাফালিক প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন মানে যে জিনিসটা শো করছে, শো মানে বাইরে থেকে যেটা দেখছি আমরা, যে সার্ভিসটা যে ডাইলেট করি,
তাহলে আমরা যেটা দেখতে পারি সেটাকে বলতে হচ্ছে যে প্রেজেন্টেশন অথবা শো করছে যেটা, রাইট? আর একটা হচ্ছে লাই, যে কিভাবে শুয়ে আছে, ট্রান্সভার্স হতে পারে, হ্যাঁ এরকম হতে পারে, লঙ্গিটিউডিনাল হতে পারে, বেবিটা কিভাবে পেটের মধ্যে ইউটেরাসের মধ্যে আছে, সেটা হচ্ছে লাই। আচ্ছা সেটা গেল, সেটা অন্য দিকের পড়া। তাহলে এই হচ্ছে আমাদের ট্রাইমেস্টার গুরুত্ব। ইউএসজি নিয়ে আরো ডিটেলস বলা হবে, যে কিভাবে ইউএসজি দেখা হয়, কি কি দেখা হয়, সেগুলো নিয়ে আমরা সামনে আমরা দেখবো। আপাতত আমরা এই ট্রাইমেস্টার সম্বন্ধেই জানি। এখন আমরা দেখি যে আর্লি প্রেগনেন্সি যদি হয়, কারণ আজকে আমরা পড়তেছি হচ্ছে দেখো আজকে টপিকসটা ছিল যে ডায়াগনোসিস প্রেগনেন্সির মধ্যে ফার্স্ট ট্রাইমেস্টার, এই ব্যাপারগুলো কিন্তু পড়ছি আমরা, হ্যাঁ রাইট। আমরা আজকে শুধুমাত্র এটার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকতেছি, এবং ওই বাকি দুইটা সেটা আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ পড়বো। তাহলে জটিলতাগুলো দেখো, যে সব থেকে কমন জটিলতা যেটা, সেটা হচ্ছে হাইপেরিমেসিস গ্রাভিডারাম। আবারও সেই একই কথা, যে আমরা অবস্টেট্রিক্সে কিছু নির্দিষ্ট কিছু ভাষা থাকে, এটা এখানে আমরা ভমিটিং বললেই পারতাম, কিংবা নৌশিয়া বললেও পারতাম, কিন্তু সেটা বলতেছি না, একটু আধুনিক করলাম, একটু ইউনিক শব্দটা নিয়ে আসলাম, রাইট? সেই জন্য আমরা ভমিটিং কিংবা নৌশিয়া শব্দটা ইউজ না করি আমরা। আমার তো ভাবনা যে এটা হচ্ছে 70% মানুষেরই এটা, মানে 70% ওমেন্সদেরই, প্রেগনেন্ট মমেরই এই সমস্যাটা দেখে। আমি আমার তো ক্লিনিকে তো আমি সেটাই দেখেছি, যে নৌশিয়া অথবা ভমিটিং অথবা মর্নিং সিকনেস, সকালবেলা উঠলে তার ফ্যাটিক লাগে, হ্যাঁ মাথায় একটু ভার লাগে, একটু ঝিমুনি লাগে, এগুলো থাকবেই 60 to 70%। এবং এটা ফার্স্ট ট্রাইমেস্টারে খুব বেশি থাকে, সেকেন্ডের দিকে তারপরে কমে আসে, বিকজ এই সময় হচ্ছে আমাদের বিটা এসসিজি তৈরি হয়। আমরা জানি প্লাসেন্টা থেকে একটা হরমোন তৈরি হয়, তার মধ্যে গুরুত্বপূর্ণ হরমোন হচ্ছে বিটা এসসিজি। এসসিজি में অনেকগুলো ভাগ আছে, হিউম্যান ক্রোটোনিক গোনাডোট্রপিন হরমোন, তার মধ্যে বিটা এসসিজি এর কারণে সাধারণত আমাদের এই হাইপেরিমেসিস গ্রাভিডারামটা আসলে বেশি ফিল হয়। তারপরে দেখো এখানে বলা আছে অ্যাবর্শন, এটা আমরা মিসক্যারেজ বললেও পারি, কারণ ফার্স্ট ট্রাইমেস্টারের ক্ষেত্রে বললাম, যেহেতু ফার্স্ট ট্রাইমেস্টার 12 উইকস পর্যন্ত, অর্থাৎ 28 উইকসের আগে যদি হয় সেটা হচ্ছে অ্যাবর্শন বা মিসক্যারেজ। তো তোমরা এখানে অ্যাবর্শন বা মিসক্যারেজ তোমাদের ইচ্ছা মতোই বলতে পারো। তারপরে হচ্ছে রাপচার অ্যাক্টোপিক প্রেগনেন্সি, রাইট? অ্যাক্টোপিক প্রেগনেন্সি কি, ফেলোপিয়ান টিউবের মধ্যে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাক্টোপিক প্রেগনেন্সি। যদি হচ্ছে ইমপ্লান্টেশনটা যদি ইউট্রাসের ফান্ডাস কিংবা আপার অ্যান্টেরিয়র অথবা পোস্টেরিয়র সাইডে যদি না হয়, যদি সেটা যদি ফেলোপিয়ান টিউবে হয় এবং সেটা যদি আস্তে আস্তে বড় হতে থাকবে তো নিশ্চয়ই, এবং তখন সেটা ফেটে যাবে, ব্রাস্ট হয়ে যাবে, সেটাকে বলতেছি আমরা রাপচার অ্যাক্টোপিক প্রেগনেন্সি। দিস ইজ ইমার্জেন্সি অবস্টেট্রিক্স কেসেস। এবং সাকসেসফুলি অনেক হসপিটালই এখন এগুলো ম্যানেজ করতে পারে। তারপর হচ্ছে হাইডাটি ফর্ম মোল, যেটাকে মুলার প্রেগনেন্সি বলে, অলরেডি বলে ফেলেছি। সিনসাইটিওটপোব্লাস্টের বিভাজনের ফলে যেটা হয়, ম্যাটারনাল পার্ট থাকে না, ফিটাল পার্ট থাকে। তারপর হচ্ছে জিডিএম, very important things for the complication of the maternal side, যে gestational diabetes mellitus। প্রেগনেন্সি যে পিরিয়ডটা, সেটা আমরা আরেকটা নাম বলতে পারি, সেটা হচ্ছে জেস্টেশনাল, রাইট? সেই জন্য জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বলতে পারি, জেস্টেশনাল হার্ট ডিজিজ বলতে পারি, রাইট? অর্থাৎ প্রেগনেন্সির সময় যদি কোনো সিস্টেমিক ডিজিজ হয়, সিস্টেমিক বলতে হার্ট হতে পারে, লাং হতে পারে, কিডনি হতে পারে, লিভার হতে পারে, সো দিস ইজ কল দ্য সিস্টেমিক ডিজিজ। তখন আমরা এটাকে বলি জিডিএম, বা যেটা হয় সেটা আমরা জি শব্দ অ্যাড করতে পারি, অর্থাৎ জেস্টেশনাল ডায়াবেটিক্স মেলাইটাস। এটাই হচ্ছে জটিলতা, রাইট, কমপ্লিকেশন। এখন আসো যে একজন মম আসছেন তোমার কাছে, যে তুমি তাহলে ডিফারেন্সিয়েট করবা কিভাবে তার সিমটম দেখে। হ্যাঁ, সিমটম মানে যেটা সে রুগী বলবে, অর্থাৎ সাবজেক্টিভ সিমটম। সাবজেক্টিভ সিমটম মানে যেটা রুগীকে বলতে হবে। তুমি যেমন তার অ্যামোনিয়া, এটা না বললে তো আমাদের বলার কোনো মানে বোঝার কোনো সুযোগই নেই। তাহলে যেটা হবে, আমাদের প্রেগনেন্সির মধ্যে সিমটম প্রথম যেটা থাকবে, যে অ্যামেনোরিয়া হয়ে যাবে, সিজেশন হয়ে যাবে তার মেনস্ট্রুয়েশনটা। বিকজ মেনস্ট্রুয়েশনটা যদি সিজেশন না হয়, তাহলে তো আমাদের এখান থেকে যে প্লাসেন্টাটা ফর্মেশন করবে সেটা কিভাবে করবে? কারণ আমরা জানি যে কর্পাস লুটিয়াম যেটা আছে, কর্পাস লুটিয়ামের দুইটা ফেস হয়। আমরা মেনস্ট্রুয়েশন সাইকেল যখন পড়ে আসছিলাম, কর্পাস লুটিয়াম অফ প্রেগনেন্সি এন্ড কর্পাস লুটিয়াম অফ মেনস্ট্রুয়েশন। সো সেটা হচ্ছে আমাদের মেনস্ট্রুয়েশন না হয়ে প্রেগনেন্সিতে আমরা সেই কাভারিং যেটা আছে, সেটা আমাদের ওখান থেকে প্রজেস্টেরন হরমোনটা এসে কাজ করে প্লাসেন্টার উপর, এবং প্লাসেন্টা এসসিজি হরমোন তৈরি করে। এবং এসসিজি হরমোনটা প্লাসেন্টা থেকেও কিন্তু যে গাফিয়ান ফলিকল থাকে, সেখানে কিন্তু সিগন্যাল পাঠায়। এখানে একটা এই হয়, এটা নিয়ে অলরেডি লেকচারে সুন্দর বলা আছে, আমরা দেখে নিও। তাহলে এটা হচ্ছে অ্যামিনুরিয়া। এবং যদি জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য কজ অফ অ্যামিনুরিয়া ইন দ্য প্রেগনেন্সি, তখন তোমরা বলবা যে এই হচ্ছে কজ। আচ্ছা, যদি কোনো কোশ্চেন থাকে ইনফ্রিকুয়েন্টলি জিজ্ঞেস করতে পারো, সমস্যা নেই, এখনো করতে পারো, ক্লাস শেষও করতে পারো, সমস্যা নেই, আমি সময় দেবো কোশ্চেন করার। তারপর মর্নিং সিকনেস, যেটা আমি বললাম 70%, কিন্তু এখানে বই লেখা আছে 50%, সমস্যা নেই। মোটামুটি ইনকনসিস্টেন্সলি, হ্যাঁ, অর্থাৎ হচ্ছে মোটামুটি ভাবে 50% কেসের মধ্যে দেখা যাচ্ছে। ইনভ্যারিয়েবলি তাদের ক্ষেত্রে নৌশিয়া, মাথা ঘোরা, ঝিমুনি, লস অফ অ্যাপেটাইট, হ্যাঁ, খাবারের গন্ধে বমি আসা খুবই দেখা যায়।
এবং আমরা খুব ভালো কিন্তু এগুলো আমাদের খুব ভালো মেডিসিনও কিন্তু আছে। বিশেষ করে একদম কমন কিছু মেডিসিন বলতে চাইলে ইপিকাক তো সবার প্রথমেই চলে আসে। তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য মিকচুরেশন, যে তার হচ্ছে ঘন ঘন প্রস্রাবের যে আর্জেন্সিটা এটা বেড়ে যাচ্ছে। কারণ কারণ আমরা জানি যে আমাদের ইউটেরাসটা যখন আমরা আগে দেখেছিলাম এখানে আমাদের থাকে হচ্ছে ইউরিনারি ব্লাডারটা থাকে, তবে ইউটেরাসটা যখন বড় হতে থাকে তখন এটার উপর কিন্তু প্রেশার ক্রিয়েট করছে, এবং প্রেশার ক্রিয়েট করার কারণে আমাদের তখন এই আর্জেন্সিটা বা ফ্রিকোয়েন্সিটা এই প্রথমের দিকে এবং শেষের দিকটাই হচ্ছে বেশি হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে ব্রেস্ট ডিসকমফোর্ট। কারণ আমরা জানি যে তখন হচ্ছে আমাদের যে মামারি গ্ল্যান্ড যেটা আছে, মাম্মার যে টিস্যুগুলো আছে, তো সেগুলো হচ্ছে চেঞ্জিং চলে আসে, সেই জন্য একটা সে ফুলনেস যে জিনিসটা আছে একটা ভারী ভারী ফিল হয়। তোমরা দেখবা ফুলনেস অফ কিডনি, ফুলনেস অফ দ্য ইউরিনারি ব্লাডার, অর্থাৎ অনেকে আবার বলতে পারে ফুলনেস অফ অ্যাবডোমেন। তোমার তোমার তুমি কিছু খাওনি, তোমার পেটটা খালি, কিন্তু তোমার কাছে মনে হচ্ছে পেটটা ভরা ভরা, এই যে ব্যাপারটা সেটাকে বলা হচ্ছে ফুলনেস। ওখানে ওই জায়গাটা একটু ভারী ভারী ফিল হওয়া। প্রিকিং সেন্সেশন, হ্যাঁ কেমন মনে হচ্ছে প্রিকিং, মানে একটু খোঁচা মারা ব্যথা, চিনচিন ব্যথা, এরকম একটা ফিল হয় সাধারণত 8 to 12 weeks অফ প্রেগনেন্সি। এটা একটা সিমটম, পেশেন্ট আমাদের এটা বলতেই হবে, কারণ আমরা বুঝবো না। ফ্যাটিক, অবসাদ, হ্যাঁ এটাও দেখা যাচ্ছে প্রথম যে ট্রাইমিস্টার আছে, ফ্রিকোয়েন্টলি সিমটম গুলো প্রেগনেন্সির ক্ষেত্রে দেখা যাচ্ছে। তো এগুলো হচ্ছে তোমাদের নর্মাল ফিজিওলজিক্যাল ব্যাপার। পেশেন্টকে কাউন্সিলিং করে বোঝাতে হবে যে মা এগুলো আপনার স্বাভাবিকভাবেই থাকবে, এগুলোর সাথে কিছুটা অ্যাডজাস্ট করে নিতে হবে, ম্যানেজ করে নিতে হবে, এবং কিছুটা ওষুধ দিয়েও করা যায়। বিশেষ করে মর্নিং সিকনেস বা বমিটিং যদি থাকে, হাইপারএমিসিস, সেগুলো হয়তো কিছুটা ওষুধ দিয়ে কিছুটা রিকভার করা সম্ভব, বাট 100% সম্ভব না। এখন আসো যে তুমি কিভাবে দেখবে, যেটাকে বলা হচ্ছে সাইন, যে কি কি দেখে তুমি সেটা কনফার্ম করবে। একটা হচ্ছে ব্রেস্ট চেঞ্জ। তো ব্রেস্ট যদি গাইনিকোলজিস্ট যারা থাকে, অবস্টেট্রিক্স যারা, মিডওয়াইফারি যারা থাকে, তারা যদি ক্লিনিকে যদি চেক করাতে চান, তাহলে তারা যে ভাস্কুলার ইনগর্জমেন্ট, হ্যাঁ এই জিনিসটা দেখবে। যে সেই ভাস্কুলার বলতে কি, সেখানে অর্থাৎ যে এরিউলার যে টিস্যু গুলো আছে একটু ভাঁজ ভাঁজ হয়ে গেছে, নিপলটা একটু পিঙ্কিশ কালার হয়ে গেছে, ডার্ক ব্রাউন কালার হয়ে যাচ্ছে, হ্যাঁ কিংবা হচ্ছে যে ভিজিবল স্কিনের সেখানে হচ্ছে যে তার ভেন গুলো সেগুলো ভিজিবল হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারগুলো হচ্ছে ব্রেস্ট চেঞ্জের মধ্যে যদি এক্সামিনেশন করা হয় তাহলে পাওয়া যাবে। তারপরে আসো যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে পার অ্যাবডোমেন যেটা আছে। তো অ্যাবডোমিনাল চেঞ্জ আসে, আমরা জানি যে একটা অ্যাবডোমেন বিশাল বড় হয়ে যাচ্ছে। সো একটা বড় প্যাট যদি নিয়ে আসে, তাহলে আমরা অনেকগুলো ডায়াগনোসিস এখানে করতে পারি, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে পারি। এক হচ্ছে যে এটার ভিতরে প্রেগনেন্সি হতে পারে, এটার ভিতরে বড় একটা টিমার হতে পারে, তারপরে এটার ভিতরে অ্যাসাইটিস হতে পারে, হ্যাঁ কি বলে অ্যাসাইটিস, মানে যে জানি যে পেটে পানি চলে আসা, হ্যাঁ এটা বলি। আর সারা শরীরে পানি চলে আসে, সেটা কোনো অ্যানাসারটা বলি। তো সেগুলো হতে পারে, এগুলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। তো আমরা এখানে প্রেগনেন্সি নিয়ে কথা বলি, যে তখন এক এক সময় আমরা দেখতে পাচ্ছি যে দিন যত যাচ্ছে প্রেগনেন্সি তত পেটটা তত বড় হচ্ছে, হ্যাঁ। তো এগুলো আমাদের একটা ক্যালকুলেশন বলি সিমফাইসিও ফান্ডাল হাইট নামে আমরা জিনিসটা মেজারিং করি, হ্যাঁ। সিমফাইসিও পিবিএস যেটা, অর্থাৎ জিফোস্টার্নাম প্রসেস, আমরা যেটা বডি আঁকি এখানে, এটা টোটালি এখানে যদি এটা যদি ডায়াফ্রাম হয় আমাদের এখানে, এখানে যে জিফোস্টার্নাম প্রসেস থাকে একটু গর্তের মতো জায়গা, এখান থেকে টান দিয়ে ধরে এখানে মন্স পিবিএস এর উপরে যেটা থাকে সেটা হচ্ছে সিমফাইসিও পিবিএস বলি, রাইট। সো এই পর্যন্ত আমরা ফিতা দিয়ে এটা হচ্ছে সেন্টিমিটার কি বলে যে মাপা হয়, কিন্তু ইঞ্চি দিয়ে বলতে হয়। সেন্টিমিটার দিয়ে মাপা হয়, ইঞ্চি দিয়ে বলতে হয়, হ্যাঁ একটু উল্টা আছে। তো এটা অনেক সময় এক্সামিনেশন করতে দেয়, যদি প্রেগনেন্সি কোনো রিলেটেড পেশেন্ট যদি থাকে হসপিটালে, তাহলে হয়তো ভাইবার সময় বেড ভাইবা বা তখন হয়তো জিজ্ঞেস করতে পারে যে হাউ ইউ মেজার ইন দা অ্যাবডোমেন সাইজ ইন দা প্রেগনেন্সি। তখন তোমাকে এইভাবে ফিতাটা ধরে উপর থেকে, হ্যাঁ তুমি একদম এখানে জিফোস্টার্নাল প্রসেসে ধরবা এবং এখান থেকে ছেড়ে দিবা, নিয়ে আসবা এই পর্যন্ত। তো ফিমেল যারা আছে তাদেরকে জিজ্ঞেস করতে, মেলদের সম্ভবত কম, একটু জিজ্ঞেস করার সুযোগ কম। যাই হোক, তাহলে 12 উইকস পর্যন্ত সেটা পেলভিক অর্গান হিসেবেই থাকে। তো হোয়াট ইজ পেলভিক অর্গান? পেলভিক বলতে পেলভিসের ভিতরে যতক্ষণ পর্যন্ত থাকবে, তখন আমরা 12 উইকস পর্যন্ত দেখো যে প্রথম যে 12 উইকস পর্যন্ত, মানে প্রথম যে 3 মাস, তখন খুব বেশিটা বোঝা যায় না। তোমরা যদি প্রেগনেন্সি ওমেন যদি দেখে থাকো এবং তোমরা যদি প্রেগনেন্সি নিজেরাও হয়ে থাকো, তাহলে এই জিনিসটা তোমরা ফিল করতে পারবা যে যে কিরকম হয় সেই সময় সাইজটা। ইট মে বি জাস্ট ফিল পার অ্যাবডোমেন অর দ্য সুপ্রাপিউবিক বাল্জ, এবং সেই সময় সুপ্রাপিউবিক যে জিনিসটা সিমফাইসিও পিউবিস, সেই জায়গাটার মধ্যে বাল্জ হয়, মানে হাতে ধরলে জিনিসটা শক্ত শক্ত বা মনে হবে এরকম টেন্ডার ফিল হবে, রাইট, টেন্ডার বা কনজেস্টেড ফিল হবে। তো দিস ইজ দ্য সাইন। তারপর আসলে পেলভিক চেঞ্জ। পেলভিক চেঞ্জ বলতে যে পেলভিক অর্গান, স্পেশালি এখানে ভ্যাজাইনাল বা ভ্যাজাইনাল যে ভালভা পোডেন্ডামের চেঞ্জের কথা বলা আছে। একটা সে দেখো দ্য জ্যাকুইমার সাইন,
এগুলো বিজ্ঞানীদের নাম অনুসারে এই জিনিসটা হয়েছে। তো এটা আমাদের ভ্যাজিনাল লেভিয়া, মেজোরা লেভিয়া, মাইনরা যেগুলো আছে সেটা হচ্ছে একটু ব্লুইশ কালার হয়ে যাবে ডিউ টু দা এক্সেস লেভেল অফ দা ব্লাড ফ্লোর জন্য হয়ে যাবে, এটা একটা আমরা বুঝতে পারি। তারপরে হচ্ছে যে গোরেস সাইন, হ্যাঁ এটা সাধারণত আমাদের 6 উইকস যখন যায়, হ্যাঁ তো হচ্ছে যে আমাদের সার্ভিক্সটা তখন সফটিং হয়ে যায়, হ্যাঁ সফট হয়ে যায়, অর্থাৎ সার্ভিক্সটা হচ্ছে একটু ডাইলেট করলে হ্যাগার্স ডাইলেটর আমরা পড়িয়েছি ইনস্ট্রুমেন্ট, ওটা দিয়ে দেখা যাচ্ছে। তো এগুলো শুধুমাত্র নামটা জেনে রাখো, কারণ তোমরা তো এগুলো করার সুযোগ হবে না। এগুলো এমবিবিএস লেভেলও নাই, বিএইচএমএস লেভেলও নাই, এগুলো হচ্ছে এফসিবিএস লেভেলে এগুলো দেখতে হয়। তারপরে হচ্ছে হ্যাগার্স সাইন, এটা সাধারণত 6 থেকে 10 সপ্তাহের মধ্যে এই জিনিসটা দেখা হয়। হ্যাঁ যেটা হচ্ছে যে সফটেনিং ইসমাস যেটা থাকে, অর্থাৎ আমরা একটা ছবি নিয়ে আসি এখানে দেখো। সেটা হচ্ছে যে প্রথম বলেছি যে গোডেজ সায়েন্স, এটা দেখো যে সার্ভিস যেটা আছে, এই সার্ভিসটা দেখা যাচ্ছে বাইরে থেকে। হ্যাঁ অর্থাৎ তুমি এখান থেকে সার্ভিক্সের যে অস যেটা আছে, কারণ এটা যেহেতু তোমার থিন হয়ে গেছে, ডাইলেট হয়ে গেছে, সেই জিনিসটাই দেখা যাচ্ছে। তারপর দেখো যে হ্যাগার্স যে সাইন যে জিনিসটা আছে, তুমি দেখো বাই ম্যানুয়াল এক্সামিনেশন, হ্যাঁ বাই ম্যানুয়াল মানে যে ফিঙ্গার দিয়ে ইনসেশন যেটা বলা হয়, যেটা আরেকটা নাম হচ্ছে যে গোরেজ সাইন। এটা দিয়ে তখন তোমার হচ্ছে যে সার্ভিক্সটা সফট একদম, সেই জিনিসটা ভিতরটা পুরাটা দেখা যাচ্ছে এবং একই সাথে তোমার ইনসার্শন করে সে পর্যন্ত পৌঁছানো যাচ্ছে। তো এটা হচ্ছে অবস্টেট্রিক্স যারা আছে তারা করবে। তারপর আরেকটা আছে সেটা হচ্ছে যে পালমার সাইন, সেটা হচ্ছে যে আমাদের পালপেবল হবে, হ্যাঁ ইসমাস যেটা আছে সেই জিনিসটা এখান থেকে আহ, এই জায়গাটাকে বলে আমরা ইসমাস বলি, হ্যাঁ ইসমাস, ইসমাস বলি, এই জিনিসটা পালপেট করা যাবে আর কি। তো এটা হচ্ছে আমাদের সাইন, এটা হচ্ছে অবস্টেট্রিশিয়ানরা করে, তোমরা শুধুমাত্র এইটুকু জানলেই চলবে যে আসলে একটুতে কি হয় বা কিভাবে করা হয়, এইটুকু জানলেই চলবে। তারপরে আসো ইনভেস্টিগেশন, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টে চলে আসছি, যে তুমি কিভাবে এটা কনফার্ম করবে যে দিস ইজ এ ডায়াগনোসিস করবে যে হ্যাঁ দিস ইজ এ প্রেগনেন্সি। এটা তাহলে অনেকগুলো এখানে মেথড আছে, কিন্তু যেগুলো কার্যকরী মেথড আমি সেগুলো নিয়ে বেশি গুরুত্ব দিব। প্রথম যেটা আছে যে ইমিউনোলজিক্যাল টেস্ট, দেখো আমাদের শরীরে যখন কোনো একটা কিছু ফরেন বডি যখন আসে, তখন আমাদের বডি কিন্তু এটা একটা আর্টিফিশিয়াল অ্যান্টিজেন হিসেবে কিন্তু ট্রিট করে, সেই জন্য আমরা এখানে ইমিউনোলজিক্যাল টেস্ট বলছি, বিকজ pregnancy test depends on the detection of the antigen present in the maternal urine, অর্থাৎ যে ম্যাটারনাল ইউরিনের মধ্যে তখন আমরা দেখবো বিটা এসসিজি হরমোন বেড়ে গেছে, রাইট? এটা একটা তৈরি আসছে, সেটা দিয়ে আমরা ডিটেক্ট করতে পারি, কিংবা সিরাম নিয়ে সেখান থেকে বা অ্যান্টিবডি নিয়ে আমরা টেস্ট করতে পারি। এবং সেগুলো কিছু ব্যাপার আছে যেগুলো হচ্ছে ইমিউনো অ্যাসে, অর্থাৎ সরাসরি ল্যাবরেটরিতে কালচার করে যেগুলো করা হয় এলাইজা মেথডের মাধ্যমে, যেমন আছে ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন টেস্ট, যেটা হচ্ছে যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন দিয়ে দেখা হয়, এসসিজি, হ্যাঁ ডিরেক্ট হিউম্যান ক্রোনোটোমিন হরমোন নিয়ে করা হয়, এলেজার নিয়ে করা হয়, এটা হচ্ছে একটা ব্যাপার। তারপর হচ্ছে কিছু আছে রেডিওস্কোপ দেখে, হ্যাঁ রেডিও যেটা তরঙ্গ দিয়ে যেটা কিছু আছে, যেমন রেডিও ইমিউনো আছে, ইমিউনো রেডিওস্কোপ আছে, তো এগুলো এখন হচ্ছে এগুলো অনেক কমে গেছে, এগুলো দিয়ে এখন আর আমরা এগুলো করা হয় না, জটিলতা এত জটিলতা যাওয়া হয় না, বিকজ আমরা অনেক সহজভাবে করতে পারি, কিন্তু পরীক্ষা আসলে তোমাদেরকে লিখতে হবে। তাহলে যেটা আমরা করি এখন সব থেকে বেশি ইউজ হয় সেটা হচ্ছে ইউএসজি, রাইট? খুবই সহজ, এবং এটা দিয়ে তুমি একদম কনফার্ম করতে পারবা বেবিটা কয় দিনের কয় মাসে, তার ইডিজি রেট কত, এখন অবস্থান কেমন, পালস রেট কেমন, হার্টবিট কেমন, মাথার সার্কামফারেন্স কেমন, চেস্ট কেমন, লাং কেমন, হার্ট কেমন, লিভার কেমন, কিডনি কেমন। সো অল দিস থিংস উইল বি ডিটেক্টেড ইন দ্য ইউএসজি। তো এটা সাধারণত আমরা 4 থেকে 5 উইকস যে জেস্টেশনের যে সময়টা আছে, তখন আমরা এই জিনিসটা দেখা হয় যে ঠিক আছে হ্যাঁ এটা জাইগোট ফর্মেশন করেছে কিংবা ইমপ্লান্টেশন করেছে কিনা, এটা একটা ব্যাপার। কিন্তু তার থেকে সহজ যদি হয়, একদমই সহজ, কারণ আমরা ক্লাসটা আসলে আমাদের ক্লাসটা সবার জন্য যেহেতু ক্লাস, একজন গ্রামের ওমেন আসছে, সে ইউএসজি করাতে রাজি না, ইউএসজি করাতে পারবে না, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, তখন তুমি কি করবে? যে প্রেগনেন্সি ওকে এটা কিনা, তখন তুমি যেটা করবে সেটা হচ্ছে যে স্ট্রিপ টেস্ট। তোমরা জানো যে ইউরিন নিয়ে একটা এরকম ভাবে স্ট্রিপ পাওয়া যায় বাজারে, মাত্র দাম হচ্ছে 15 থেকে 20 বা 25 টাকা, ম্যাক্সিমাম 30 টাকা, এর বেশি তো হবেই না। সেটা আমরা স্ট্রিপ পাওয়া যায়, কাগজের মধ্যে থাকে এরকম, সেখান থেকে বের করে নিয়ে এসে ইউরিনের মধ্যে দেওয়া হয়। ইউরিনের মধ্যে দেওয়া হইলে এখানে আমরা, তোমরা একটু থার্মোমিটারের কথা চিন্তা ভাবনা করো, থার্মোমিটার যখন আমরা আমাদের জিহ্বার নিচে দিচ্ছি, তখন কি হচ্ছে, আমাদের পারদটা কিন্তু আস্তে আস্তে কিন্তু উপরের দিকে উঠছে। ঠিক এখানে তো পারদ কিছু হয় না, যেহেতু ইউরিনের মধ্যে, এটাকে বলি পি, রাইট? পি ডাবল ই পি, অর্থাৎ পি মানে হচ্ছে ইউরিনের সিনোনিম হচ্ছে পি, পি টেস্ট, স্ট্রিপ টেস্ট, স্ট্রিপের মধ্যে দেখা যায়, এই জন্য নাম হচ্ছে স্ট্রিপ টেস্ট, কুইক স্ট্রিপ টেস্ট। ডিউ টু দ্য বিটা এসসিজি লেভেল হাই ইন দ্য ইউরিন, তখন কি হয়, একটু 5 সেকেন্ড রাখা হয় এখানে। তোমরা নিজেরাও যখন প্রেগনেন্ট হবা, তখন তোমরা নিজেরাও এটা টেস্ট করতে পারো, বা আশেপাশে যদি কেউ থাকে তাদেরকেও সাজেস্ট করতে পারো, যে তখন ইউরিন নিয়ে কোনো একটা বিকারের মধ্যে বা যেখানে হোক, ছোট বোতল হতে পারে, কিছু যেখানে যেভাবেই হোক,
যেটাই নিচ্ছে তার ইচ্ছা, সেখানে একটু এটা একটু ওখানে একটু ভিতরে একটু দিতে হবে, এবং এই লাইন পর্যন্ত এটা ক্রস করা যাবে না। এই যেটা কারণ হচ্ছে এটা ম্যাক্সিমাম, এর উপরে আসলে আবার ফলস রেজাল্ট চলে আসবে, ফলস। এই পর্যন্ত, অর্থাৎ তুমি 8 পর্যন্ত নিতে পারবা। ঠিক এখানে একই কথা, এটা হচ্ছে আর্ট অ্যানালগ, এটা হচ্ছে ডিজিটাল। যে ঠিক তোমরা থার্মোমিটার যেরকম ভাবে দেখো, একটা হচ্ছে পারদ দিয়ে মার্কারি দিয়ে, আরেকটা হচ্ছে তোমার ডিজিটাল দিয়ে। তো ডিজিটাল যাদের একটু ফাইন্যান্সিয়াল ব্যাপার সলভেন্সি আছে তারা এটা কিনবে, আর যাদের একদম সলভেন্সি নেই তারা কিনবে। তো তোমরা পেশেন্ট অনুযায়ী তাদেরকে সাজেস্ট করবা, তার যেরকম ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আছে। দেওয়ার পর কি দেখা যাবে, এই ইউরিনটা যখন করা হবে, 5 সেকেন্ড দেখা হবে, তখন এটা জিনিসটা এখানে উঠে এসে একদম প্ল্যান্টার সার্ফেস, অর্থাৎ মসৃণ একটা জায়গায় এরকম ভাবে রেখে দিতে হবে। হ্যাঁ, সোজা করে এসে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর দেখা যাবে যে এখানে চেঞ্জ আসছে। চেঞ্জ চেঞ্জ আসছে বলতে কি, জিনিসটা স্বচ্ছ হয়ে যাচ্ছে, বাইরে থেকে দেখা যাচ্ছে। যেমন দেখো যে পারদটা যখন উপরের দিকে উঠে, তুমি দেখো যে একটা কালো কালো কি যেন উঠে গেছে। ঠিক এখানে উঠে যাওয়ার পরে এরকম ভাবে দুইটা লাইন যদি শো করে, হ্যাঁ, এরকম একটা লাইন শো করবে, এরকম একটা লাইন শো করবে। দুইটা লাইন যদি শো করে তাহলে বুঝতে হবে দিস ইজ আ প্রেগনেন্ট, মানে ট্রু প্রেগনেন্ট, মানে এটা হয়েছে। আর যদি একটা শো করে তাহলে বুঝতে হবে যে এটা প্রেগনেন্ট না। ঠিক একই কথা এখানে, এখানে দেখতে পাচ্ছ দুইটা লাইন যখন থাকে সেটা বলে প্রেগনেন্ট, আর যখন একটা থাকে সেটা হচ্ছে নন প্রেগনেন্ট। মানে আমরা একটু করে অলরেডি আমরা বুঝে ফেলেছি, তারপরও যদি আমরা একটু করে দেখতে চাই যে এই জিনিসটা আসলে কিভাবে করে, তাহলে তোমাদেরকে এই জিনিসটা জিনিসটা হয়তো মনে থাকবে। আচ্ছা, আমরা একটু দেখি অল্প একটু। আহ, এটা একটা স্ট্রিপ। আমার কথা শোনা যাচ্ছে তো নাকি? তো স্ট্রিপের মধ্যে এই যে জিনিসটা যেটা দেখতে পাচ্ছ, এটা বের করা আছে। এখানে ম্যাক্স লেভেল দেয়া থাকে, যেটা কি বললাম যে এই পর্যন্ত ইউরিনের মধ্যে এই করা যাবে, দেয়া যাবে। তো এটার মধ্যে দেয়া যাবে, আমি একটু টেনে দিতে পারি, তোমরা অলরেডি বুঝে গেছো। তাহলে এটা 5 সেকেন্ডের মধ্যে মিনিমাম, অবশ্যই 5 সেকেন্ডে বেশি হবে না, 3-4 সেকেন্ডের মধ্যেই, হ্যাঁ, এই জিনিসটা রাখতে হবে। হ্যাঁ, তারপরে এই জিনিসটাকে আমরা এরকম ভাবে রেখে দিব। হ্যাঁ, সোজা করে একদম ইসের উপরে, টেবিলের উপরে রেখে, যাতে করে আমরা দেখতেছি এখন চেঞ্জ হচ্ছে। এই যে দেখো, সাদা ছিল একটু, এখন কালারটা চেঞ্জ হচ্ছে। আমরা কয়টা লাইন ওঠে, যদি দুইটা লাইন ওঠে তাহলে আমরা বুঝবো দিস ইজ এ প্রেগনেন্সি, রাইট। আর যদি একটা হতো তাহলে আমরা বুঝবো যে এটা না। একটু জুম করে দেখানো হচ্ছে, দেখি এখানে কয়টা লাইন ভিজিবল হচ্ছে। যদি দুইটা লাইন হয় তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারবো যে হ্যাঁ, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে কিন্তু দুইটা লাইন দেখা যাচ্ছে, এই যে একটা লাইন, এই যে একটা লাইন, দুইটা লাইন দেখা যাচ্ছে। সো দিস ইজ এ প্রেগনেন্সি, রাইট। তো দিস ওমেন্স আর দ্য প্রেগনেন্সি আমরা বলতে পারি। খুব সহজ একটা টেস্ট, এবং হচ্ছে খুব কম খরচে, দামে কম মানে ভালো, এটা দিয়ে তোমরা করতে পারো। তাই এটার থেকে আর বোঝার আর কিছু নাই। কুইক টিপস, স্ট্রিপ টেস্ট বাজারে, ফার্মেসিতে, এলোপ্যাথি চেম্বারে পাওয়া যায়, এখানে করবা। এই হচ্ছে ব্যাপার। এখন আরেকটা ব্যাপার যেটা হচ্ছে একটু অ্যাওয়ারনেস এর ব্যাপার, যেমন কিছু কিছু মহিলার ক্ষেত্রে দেখবা, ফার্স্ট টাইমিস্টার প্রেগনেন্সির ক্ষেত্রে আমরা জানি যে আমাদের যখন মেনস্ট্রুয়েশনের সিচুয়েশন হয়ে যায়, তো তারপরেও কারো কারো ক্ষেত্রে ব্লিডিং দেখা যাচ্ছে, স্ক্যান্টি ব্লিডিং দেখা যাচ্ছে। তো তাদের জন্য এটা কিন্তু যেমন অ্যাওয়ার্নিং, আমাদের জন্য অ্যাওয়ার্নিং। কারণ যখন ব্লিডিং হতে থাকে তখন আমরা প্রথমেই আমাদের মনে সন্দেহ জাগে, এটা কি অ্যাবর্শন হয়ে গেল, এটা কি মিসক্যারেজ হয়ে গেল, আমাদের মাথায় এটা প্রথমে আসে। তারপরে আসে হচ্ছে যে এটা কি রাপচার অ্যাপটোপিক প্রেগনেন্সি, যে ওখানে হয়ে গিয়ে রাপচার হয়ে গিয়ে সেখান থেকে ব্লিডিং আসছে, যেটা ফেলোপিয়ান টিউবে, যেটা ইউটেরাসের ভিতরে, সেখান থেকে আসছে। সো সেটা আমাদের একটা বারবার আসে। তারপরে হচ্ছে আসে সেটা হচ্ছে মুলার প্রেগনেন্সি কিনা। কারণ মুলার প্রেগনেন্সির মধ্যে ওই ধরনের একটা অ্যাবনর্মালিটির কারণে পিভি, অর্থাৎ পার ভেজাইনাল ব্লিডিং, পার মানে যেটা থেকে আসে সেটাকে বলা হচ্ছে পার, এই জন্য বলছে পিভি ব্লিডিং। এটা আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে খুব কমন সিনারিও, সেটা হচ্ছে ইমপ্লান্টেশন ব্লিডিং, রাইট। ইমপ্লান্টেশনটা কি, আমরা যখন কোনো একটা জায়গায় যদি মাটি খুঁড়ি, সাপোজ কোনো একটা এখানে একটা গাছ লাগাতে চাই, কিছু একটা মাটি যখন খুঁড়ি ফেলি, কিছু একটা মাটি কিন্তু চারপাশে কিন্তু উপচে পড়ে যায়, এদিকে চলে আসে, এদিকে চলে আসে। ঠিক যখন আমরা ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামে, যখন অ্যান্টেরিয়র পোস্টেরিয়র সাইডে যখন এই জিনিসটা যখন ইমপ্লান্টেশন হচ্ছে, তখন কিছুটা ইমপ্লান্টেশনের কারণে এসে এখানে এসে যখন এখানে বসছে, এটার জন্য কিছুটা ইমপ্লান্টেশন ব্লিডিং হয়। কারণ আশেপাশে যে আমাদের যে টিস্যুগুলো থাকে, আমরা জানি যে ডেসিডুয়া যে লেয়ার গুলো থাকে, স্পেশালি ডেসিডুয়া কম্প্যাক্টাম এবং হচ্ছে স্পঞ্জিওসাম, সেটা যেহেতু আমরা জানি যেটা ফাংশনাল লেয়ার, সেই লেয়ারের ওখান থেকে কিছুটা ব্লিডিং হওয়াটা খুব স্বাভাবিক। তো এটা আমাদেরকে একটু অ্যাওয়ারনেসে থাকতে হয়, কারণ হচ্ছে এখানে অ্যাবনর্মালিটিও হতে পারে, আবার ইমপ্লান্টেশন হতে পারে। এরকম যদি দেখি তাহলে আমি সহজ, তা আমার সলিউশন হচ্ছে ইউএসজি করা, আল্ট্রাসোনোগ্রাফিতে পাঠিয়ে দেওয়া, এবং ওখান থেকে আমি ফাইনালি ডিটেক্ট করতে পারবো যেটা হচ্ছে কি। তাহলে এটাই হচ্ছে মূলত ফার্স্ট টাইম স্টারের যে কমপ্লিকেশন গুলো আছে, বা ফার্স্ট টাইম স্টারের ক্ষেত্রে এই পর্যন্তই হচ্ছে পড়া। তাহলে মোটামুটি আমার ক্লাসটা আজকে এই পর্যন্তই হচ্ছে ব্যাপার।
তাহলে আজকে একটু বলি যে তাহলে আমরা আজকে পড়লাম হচ্ছে যে টাইপস গুলো গুরুত্বপূর্ণ, ইজিডি ক্যালকুলেশন করতে হয় কিভাবে, ডিউরেশন অফ প্রেগনেন্সি, কমপ্লিকেশন গুলো কি কি, সাইন সিমটম গুলো তো অবশ্যই মনে রাখতে হবে, এবং হচ্ছে ইনভেস্টিগেশন কি কি দিচ্ছি সেগুলো লিখতে হবে খাতায়। এই জন্য মুখস্থই করতে হবে, এগুলো এগুলো বোঝার কিছু না, এখন এগুলো খুব বেশি একটা করা হয় না। রেডিও ইমিউনো অ্যাসে, অ্যান্টিবডি, অ্যান্টিজেন যে টেস্ট গুলো আছে, ইউএসজি যখন অতটা ছিল না, এখন যেহেতু 4D ইউএসজি চলে আসছে, 4D কালার ডপলার ইউএসজি চলে আসে, সব বোঝা যায় ভালো। এই জন্য আর এখন আর অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন করা হয় না। তারপরে কুইক টেপ, এটা আমাদের মনে রাখতে হবে অ্যাডভাইস করার জন্য, এবং হচ্ছে ব্লিডিং হয়। তো আজকে ক্লাসটি এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।